আমাদের সারা বাংলাদেশে ৮,০০০-এর উপরে ব্রিকফিল্ড আছে এবং যেখানে কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ডাইরেক্টলি ইনভলভ ৫০ লক্ষ শ্রমিক। আমরা বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট জনশক্তি বাংলাদেশের, আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কর্ম করে খাচ্ছে এবং ১ লক্ষ কোটি টাকা আমাদের ইনভেস্ট আমাদের এই ব্রিকফিল্ডগুলোর মধ্যে আমাদের এই আছে। তো সেই ক্ষেত্রে এই শিল্পটা একটা বৃহৎ শিল্প এবং এটার সাথে বাংলাদেশের উন্নয়ন এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ ইট ছাড়া, ব্রিক্স ছাড়া বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আপাতত সম্ভব নয়। যেহেতু আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে পারি নাই, সে কারণে আমাদের ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট এই জায়গাতে যে ইট লাগে, ব্রিক্সের ব্যবহার লাগে, ম্যাকাডামের জন্য খোয়া লাগে এবং হ্যারিংবন করতে ইট লাগে, এগুলো যদি আমরা ইট বন্ধ করে দিই তাহলে পাথর ছাড়া এখানে করার অন্য কোনো ওয়ে নাই। তো যেহেতু পাথর ছাড়া অন্য কিছু ওয়ে নাই, আমার এক সেফটি ব্রিক্সের চিপসের দাম আসে ১২০ টাকা, ১১০ টাকা। আর যদি পাথর দিয়ে আমি করতে চাই তাহলে এক সেফটি দাম আসে প্রায় ২৬০ থেকে ৭০-৮০ টাকার মতো চলে আসে। তো ১০০ কোটি টাকার একটা প্রজেক্ট যদি পাথর দিয়ে করতে যায় তাহলে ২০০ কোটি টাকা লাগবে, আর ইটের দিয়ে করলে সেইটা ১০০ কোটি টাকার মধ্যে আসবে। তো সেই ক্ষমতা, ব্যয় ক্ষমতা আমাদের সরকারের এখন পর্যন্ত হয় নাই, যে কারণে আমরা বলবো যে ইটের বিকল্প এখনো কিছু হয় নাই। আমরা সেই বিষয়ে আমরা ব্লকের ব্যাপারে আমাদের সেই সাবেক মন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছিল। তো ব্লক বিষয়ে আমাদের যেটা, আমরাও ব্লকে যেতে চাই এবং সেটা পার্ট করে যেতে চাই। ব্লকের জন্য একটা ফাইন্যান্স, বিদেশি ফাইন্যান্স একটা আছে, সেটাও আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা সেই জায়গাগুলোতেও আমরা কাজ করতে চাই এবং সেই জায়গায় আমরা যেতে চাচ্ছি। তো এবং সেটা কিভাবে যাওয়া যাবে, কিভাবে পার্ট করে যাওয়া যাবে, তো আমি সেই জায়গায় আমার মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, উপদেষ্টা যিনি আছেন তিনি যেটা বলেছেন, সেই বলার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে উনিও অনেক কিছুই, উনিও ভালো একটা পরিবেশ চায় এবং উনি পরিবেশবিদ। ওনার সাথে আমার অনেক কয়েকটা টক শো করেছি এবং ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে। উনি একজন ভালো মানুষ এবং ওনার পরিবেশের প্রতি ওনার অনেক দায় এবং ওনাকেও আমরা সহযোগিতা করতে চাই আমাদের ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশন থেকে। এখন উনি যেটা বলেছেন যে এই ইট ভাটাগুলো লাইসেন্স নতুন করে দেওয়া হবে না, আমরাও এখানে ওনার কাছে দরখাস্ত আমরা দিয়েছি, যে লেটারটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু আমরা এটাই চেয়েছি যে বিষয়টা আমি শুধু বলি, অবৈধভাবে পরিচালিত ড্রাম চিমনি, FCK স্থায়ী চিমনি সহ লাকড়ি দিয়ে পোড়ানো ইট ভাটা বন্ধ ও বৈধ পদ্ধতির জিগজাগ ভাটায় ইট উৎপাদনের পাশাপাশি ব্লক ইট উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণের বিষয়েই তার সাথে আমরা আলোচনা করার জন্য এই বিষয়েই আমরা তার কাছে দরখাস্ত আমরা দিয়েছি। তো সেই জায়গায় আমরা ওনার সাথে বসবো। আমরা প্রথমে আমাদের এই বাংলাদেশে যে অবৈধ ইটভাটা আছে তার মধ্যে আমরা ক্রাইটেরিয়া করেছি যে ওনার সাথে একমত, এটা আমরা বসলে অবশ্যই আমাদের সমাধান হবে। তাই ওনার সাথে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনা করব, সেটার বিষয়বস্তু হলো যে আমাদের প্রথমে ড্রাম চিমনি 2001 সালে বন্ধ হয়ে গিয়েছে, যখন শাহজাহান সিরাজ আপনার পরিবেশ মন্ত্রী ছিলেন। তো সেই ড্রাম চিমনি এখন পর্যন্ত প্রায় 1000-এর অধিক বাংলাদেশে ড্রাম চিমনি আছে, সেগুলো এখন পর্যন্ত বন্ধ করে নাই। সেই 2007 সালে এসে আমাদের জিগজাগ ভাটা ফিক্সড প্রায় 50 লক্ষ 60 লক্ষ টাকা ব্যয় করে আমরা ফিক্স চিমনি করলাম এবং সেই ফিক্স চিমনি করার পরে তারপরে আমাদের আবার তার 5-7 বছর পরে আমাদের বললো যে 2014-তে 13-তে বললো যে আমাদেরকে জিগজাগ করতে হবে, এইটা পরিবেশ বান্ধব। তো আমার কথা হলো যে একবার ড্রাম চিমনির থেকে ফিক্স চিমনিতে আনবেন, আমরা এখানে অর্থ লগ্নি করে তারপরে এখানে প্রতিষ্ঠান করব। আবার আপনাদের সরকার থেকে বলবেন যে এই জায়গা থেকে আমরা আবার জিগজাগ পদ্ধতিতে যাইতে হবে, এটা পরিবেশ বান্ধব।
তো এই যে অবস্থা, আবার জিগজাগে আসার পরে আবার বলবেন যে এখানে পরিবেশের ক্ষতি হচ্ছে, আমরা ইট ব্রিকফিল্ডই রাখবো না। এইরকম ভাবে সরকারের যদি একটা নীতিমালা না থাকে এবং এইভাবে যদি একটা মানে মুড সুইং কথাবার্তা গভর্নমেন্টের থেকে আসে ব্যবসায়িক ক্ষেত্রে, এটা কখনোই দেশের জন্য শুভকর নয়। কারণ এখানে 50 লক্ষ লোক খেটে খাচ্ছে এবং হাজার হাজার, আমার 8,500 প্রায় ব্রিকফিল্ড, এখানে 1 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। তো আপনি যদি আমার ব্রিকফিল্ড না করতে দেন তাহলে আমার অসুবিধা নাই, আমাকে একটা এমবার্গো দিবেন যে এই 3 বছর পর্যন্ত আপনি করবেন বা 5 বছর পর্যন্ত আপনি করবেন, তারপরে আপনার চলে যাবেন। আর আরেকটা বিষয় হলো যে আমরা তো সরকারি নীতিমালা অনুযায়ী আমরা ব্রিকফিল করেছি। আমাদের যদি সেটা করতে হয়, আপনারা এখান থেকে যদি সরাতে হয়, তাহলে আমাকে কম্পেনসেশন দেন। আমার ব্রিকফিল্ডের মালিকরা এখানে একটা ব্রিকফিল্ডে 8-10 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাদেরকে কম্পেনসেশন দিয়ে তারপরে তাদের ব্রিকফিল্ড আমরা ভেঙে নিয়ে যাব। আমাদের মুখ দিয়ে বলবেন যে এগুলো বন্ধ করে দিব, এটা মগের মুল্লুক নয়। এবং এটা আমরা এই ধরনের কথা আমরা এই কারো কাছ থেকে আমরা আশা করি না। কারণ আপনি যৌক্তিকভাবে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে যৌক্তিকভাবে সহযোগিতা করব। কিন্তু আপনি নিজেই বলবেন এটা ঘরও, আবার নিজেই আবার ভাঙবেন, এটা তো হতে পারে না। আমাকে ভাঙতে হলে সরকার যে কোনো কিছুই অ্যাকুইজিশন করতে পারে, এবং সেটাও আমাদের এটার মধ্যে আমাদের এই ব্রিকফিল্ড মালিকদেরকে যদি কম্পেনসেশন দেয় আমরা চলে যাব। কিন্তু আমাদের এটার একটা নীতিমালা আসতে হবে। আমাদের বিভিন্ন কিছু এখানে অ্যাড করা আছে। আপনি পরিবেশের ছাড়পত্র চাইতে হলে আপনাকে পরিবেশ থেকে আবার বলে ডিসির মাটি কাটার লাইসেন্স এনওসি আনতে হবে। কোনো ডিসি আজ পর্যন্ত আপনার এই মাটি কাটার এনওসি দেয় নাই। অথচ মাটি কি বসে আছে? ব্রিকফিল্ডের মালিকরা তো আপনার এই মাটির ব্যবসা করে না, তারা তো নিজেরা যে নিয়ে মাটি আনে না, তারা মাটির ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মাটি কিনে। তো তাহলে কেন ব্রিকফিল্ডের মালিকদের উপরে এই বিষয়টা থাকবে যে তাদের ইয়ের কাছ থেকে, ডিসির কাছ থেকে মাটি কাটার অনুমোদন পত্র আনতে হবে? ওটা যারা মাটির ব্যবসা করবে তারা আনবে। এটা আমরা উড্ডু করতে বলছি। এবং এরকম যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলো নিয়েই আমরা উপদেষ্টার সাথে আমরা দেখা করব। এবং সারা বাংলাদেশের ব্রিকফিল্ড মালিকদের পক্ষ থেকে আমাদের যে প্রতিনিধি আছে, আমরা সেই প্রতিনিধি নিয়ে আমরা উপদেষ্টার সাথে আমরা খুব দ্রুত আমরা ওনার সাথে বসবো।